সালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের আজকের আরেকটি জমজমাট ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ ম্যাচ বিশ্লেষণ টক শোতে। সাথে আমি আছি মোহাম্মদ হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি অর্পা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন মিল্লাত এবং সামি। গ্রুপ সি বিশ্বকাপ ফুটবলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ নিয়ে, যেখানে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছে হাইতিকে। স্কোরলাইন দেখে সহজ মনে হলেও মাঠের গল্প কিন্তু ছিল আরও অনেক বড়। ব্রাজিলের আধিপত্য, হাইতির সংগ্রাম, কৌশলগত লড়াই এবং ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছু নিয়েই আজকের বিশেষ আয়োজন। বিশ্বকাপে বড় দলগুলোর বিরুদ্ধে ছোট দলগুলো সবসময় রক্ষণাত্মক খেলে, হাইতিও সেই পথে হেঁটেছে। তবে আধুনিক ফুটবলের খেলায় এটা কি কখনোই বলা যায় যে রক্ষণাত্মক দিয়েই সব দলগুলিকে আটকানো সম্ভব? তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। শুরুতেই চলে যাচ্ছি গেস্টদের কাছে। সামি, প্রথমার্ধে ব্রাজিলের পরিকল্পনা কতটা সফল ছিল? ধন্যবাদ আমাকে আরসিটিভির এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমেই বলি যে ব্রাজিল প্রথমার্ধের দিকে অবশ্যই আক্রমণাত্মক খেলছিল এবং আক্রমণাত্মক সে নিজের বলটি নিজের দখলে রাখার সর্বোত্তক চেষ্টা করেছে এবং তার বাস্তব পরিচিত্র আমরা দেখছি যে 23 মিনিটে একটি গোল করেছে এবং তার আগে অফসাইডের মাধ্যমে সে একটি গোল মিস করেছে, যেটা ব্রাজিলের ভাগ্যে ছিল, থাকার কথা, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি হতে পারেনি। তো দ্বিতীয় দেখা যায় যে দ্বিতীয় গোলটি খুব তাড়াতাড়ি, বেশি সময় নেয়নি, খুব কম ব্যবধানে 36 মিনিটে কোনহার মাধ্যমে আসে গোলটি, এবং তৃতীয় গোলটি আসে তার হচ্ছে ভিনি জুনিয়র্সের মাধ্যমে 45 মিনিটের পরে। তো সর্বত্রিক দেখা যাচ্ছে প্রথমার্ধের দিকে ব্রাজিল অত্যন্ত আক্রমণাত্মক খেলেছে। তা আক্রমণাত্মক খেলা তারা হয়তো পরিকল্পনা নিয়েই নেমেছিল, হয়তো কার্লোর নেতৃত্বে তারা পরিকল্পনা নিয়েছিল যে তারা আক্রমণাত্মক হিসাবেই খেলবে, যে আমাদের যেভাবেই হোক গোল করে যেতে হবে। এর জন্য দেখা গেছে যে তারা একটি গোল করার পরও তারা আক্রমণাত্মক করেছে এবং শেষ মুহূর্ত, প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত তারা হচ্ছে গোলগুলো চালিয়ে গেছে। তো সব মিলে বলবো তাদের যে পরিকল্পনা যেটুকু ছিল সেটুকু সম্পূর্ণ বাস্তবায়ন আমরা খেলার মধ্যে দেখেছি। হাইতি কেন প্রথমার্ধে আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি? আমার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলেছি যে ব্রাজিল আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে। তো ব্রাজিলের মতো বড় দল যখন আক্রমণাত্মক খেলার চেষ্টা করে তখন স্বাভাবিকতই ছোট দল হাইতির কাছে এটা অত্যন্ত কষ্টকর এবং তাদের ডিফেন্সের ক্ষেত্রে চাপ অনুভূত হবে, এবং এই চাপ অনুভূত এবং তাদের হাইতির ডিফেন্সের দুর্বলতার কারণে তারা আক্রমণাত্মক দিকে যেতে পারেনি। এবং প্রথম যে গোলটি হওয়ার পর স্বাভাবিকতই ব্রাজিল আত্মবিশ্বাসী হয়ে গেছে এবং হাইতির ক্ষেত্রে হাইতি হচ্ছে আত্মবিশ্বাসে, হাইতি হতাশা পড়ে গেছে, তাদের খেলার মাধ্যমে সেটি দেখা গেছে। তারা আক্রমণের কিছু কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে সেই কাউন্টার অ্যাটাকগুলো ব্রাজিলের ডিফেন্সের কাছে অত্যন্ত দুর্বল দেখা গিয়েছে। তো সর্বকুলে আমি বলতে চাই যে হাইতি চেষ্টা করেছে তাদের শৃঙ্খলাবদ্ধভাবে খেলার, কিন্তু সর্বোপরি দেখা গেছে যে ব্রাজিলের ধ্বংসাত্মক, যেটাকে আমি বলবো ধ্বংসাত্মক আক্রমণাত্মক এই প্রতিভার দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে হাইতি তার সামনে টিকতে পারেনি এবং খুব সুন্দরভাবে প্রথমার্ধের দিকেই ব্রাজিল 3টি গোল দিয়ে দিয়েছে, যা তাদের পরিকল্পনার মধ্যে বাস্তবায়ন আমি দেখেছি। তো সব মিলে বলবো হাইতি এর কারণেই হচ্ছে এইসব হচ্ছে তাদের দুর্বলতার কারণেই তারা হচ্ছে প্রথমার্ধের দিকে আক্রমণাত্মক দিকে যেতে পারেনি। মিল্লাত, ব্রাজিলের প্রথম গোল ম্যাচে কতটা প্রভাব ফেলেছে? প্রথমে ধন্যবাদ জানাই আরসিটিভিকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। প্রথম যে গোলটি করেছিল ব্রাজিল, গোলটি এসেছিল 23 মিনিটের মাথায়, এবং আমরা যদি দেখি যে ব্রাজিল বিশ্বে র্যাঙ্কিংয়ে 6 নম্বর একটি দল এবং হাইতি হচ্ছে 87 নম্বর একটি দল। সুতরাং এই যে এত বড় একটা ব্যবধান, সেখানে ম্যাচের শুরুতে যখন একটি গোল পেয়ে যায় ব্রাজিল, তখন হাইতির জন্য খুবই চাপ হয়ে যায় এবং তাদের হচ্ছে রক্ষণাত্মক খেলা বাদ দিয়ে তারা আক্রমণাত্মক খেলা শুরু করে। এই কারণে বলবো যে আসলে ব্রাজিল পুরোপুরি একদম প্রথম গোলের পরে তাদের ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমার্ধের সেরা খেলোয়াড় কে ছিলেন? অবশ্যই বলার অপেক্ষা রাখে না, ম্যাথিউস কুনহা। তিনি 23 মিনিটে এবং 36 মিনিটে যে গোল দুটি করেছেন, সেটি একরকম বলা যায় যে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতে দিয়ে দিয়েছে। এবং একই সাথে আমি ভিনিসিয়াস জুনিয়রকেও রাখবো সেরা খেলোয়াড়ের তালিকায়, কারণ প্রথম গোলের যে কৃতিত্ব এটা পুরোটাই আমি দেবো ভিনিসিয়াস জুনিয়রকে। তিনি কিন্তু গোলে শুট নিয়েছিলেন এবং পরে সেটি গোলকিপার ঠেকাতে না পেরে তিনি হচ্ছে বলটি এমনভাবে দিয়ে দেন যে পরে এসে ম্যাথিউস কুনহা সেই গোলটি করে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে এবং ভিনিসিয়াস জুনিয়র আক্রমণভাগে ব্রাজিলের এবং এত সুন্দরভাবে সাজিয়েছেন যিনি, তাই ভিনিসিয়াস জুনিয়র সহ এবং ম্যাথিউস কুনহা আমি উভয়কেই বলবো যে তারা প্রথমার্ধের সেরা খেলোয়াড়। প্রথমার্ধে হাইতির খেলোয়াড়রা কি অতিরিক্ত চাপ অনুভব করেছে? আসলে
ব্রাজিলের মতো বিশ্বকাপ জয়ী জয়ী 5বার বিশ্বকাপ জয়ী দলের সামনে টিকে থাকা বা তার সাথে তার বিপক্ষে খেলার ক্ষেত্রে অবশ্যই একটি ছোট দলের ক্ষেত্রে মানসিক চাপ স্বাভাবিক চলেই আসবে খেলার আগে। তো সেই জিনিসটা শুধু আগেই আসেনি, আমরা খেলার মধ্যেও দেখেছি যখন হাইতি 3 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে, তখন তার দ্বিতীয়ার্ধের দিকে তাকালে দেখা যায় তাদের মানসিক চাপ, তাদের মধ্যে ভুল পাস, একে অপরের দিকে ভুল পাস, তাদের ডিফেন্ডের মধ্যে ভাঙ্গন দেখা দিয়েছে এবং তারা অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু ব্রাজিলের অ্যাটাকের কাছে টিকতে পারেনি। তারা কয়েকটি ভালো অ্যাটাক করেছে কিন্তু সেই অ্যাটাকগুলো গোল পোস্টের দিকে অ্যাটাক করেছে কিন্তু বল অন্য দিকে চলে যাচ্ছে এবং ভালো পাস দিতে পারছে না এবং সবাই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে হাইতির। দেখা যাচ্ছে যে যখন গোল একজনকে পাস দিয়ে বা একজনকে দিয়ে সহজে গোলটা করা সহজ হতো কিন্তু নিজের ক্ষেত্রে নিজেই গোল করার জন্য উৎসুক হয়ে পড়েছিল, কারণ 3 গোলের ব্যবধানটা সবার মানসিক উপর একটি চাপ সৃষ্টি করেছে, যার ফলে স্বাভাবিকতাই দেখা গেছে যে অবশ্যই হাইতির উপর চাপ সৃষ্টি হয়েছে মানসিকভাবে। দ্বিতীয়ার্ধে হাইতি কি কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছিল? হাইতি যেহেতু প্রথমার্ধেই ইতিমধ্যে তিনটি গোল তারা অলরেডি হজম করেছে, তাই হাইতি দ্বিতীয়ার্ধে তারা অলরেডি মানে খুবই আক্রমণাত্মক খেলা শুরু করে। আমরা যদি ম্যাচের চিত্রটি দেখি যে হাইতি অন টার্গেট শুট নিয়েছে কিন্তু টোটাল 4টি গোলে তাদের ব্রাজিলের গোলে, এবং তারা সর্বমোট শুট নিয়েছে 8টি। তাদের বল যে পাসের সংখ্যা, তাদের সংখ্যা 347, এবং তাদের যে পাস অ্যাকিউরেসি যদি আপনাদেরকে বলতে চাই, তাদের পাস অ্যাকিউরেসি কিন্তু মানে খুবই ভালো, 84% পাস অ্যাকিউরেসি ছিল তাদের। সুতরাং এই হাইতির যে এই খেলার যে ইতিবাচক যে পরিবর্তনটি, এটি পুরোটাই দ্বিতীয়ার্ধে দেখা যায়, কারণ তাদের আসলে এই ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না, কারণ বিশ্বকাপের এই মঞ্চে তারা বিশ্বকাপের মানে অন্যতম দাবিদার এবারকার যে ব্রাজিল, সেই ব্রাজিলের বিপক্ষে তার তিনটি গোল তাদের পক্ষে পরিশোধ করা মানে টোটালি একটি অসম্ভব ব্যাপার। তাই আসলে হাইতি সর্বচেষ্টা করতেছিল যে গোল ব্যবধানটা কমানো যায় কিনা, তাই হাইতি দ্বিতীয়ার্ধে পুরোপুরি আক্রমণাত্মক খেলে, এবং কিন্তু বিপরীতে ব্রাজিলের মানে রক্ষণভাগ অত্যন্ত সুসংগঠিত একটি রক্ষণভাগ, আসলে এই রক্ষণভাগকে ভেদ করে তারা আসলে সর্বোপরি কোনো গোল করতে পারেনি। তাই অবশ্যই বলবো যে হাইতি দ্বিতীয়ার্ধে যে তারা খেলাটি খেলেছে, তারা অবশ্যই তাদের খেলার মধ্যে একটি ইতিবাচক একটা পরিবর্তন আমরা দেখতে পেরেছি পুরো। মিল্লাত, ব্রাজিল কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে? ব্রাজিল অত্যন্ত একটি সুসংগঠিত একটি দল, তার অন্যদিকে হাইতি এবার বিশ্বকাপের নতুন তারা এসেছে, তারা 87 নাম্বার একটি দল। সুতরাং এক্ষেত্রে অবশ্যই বলবো যে আসলে ব্রাজিল মানে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণটা, যেহেতু তারা প্রথমার্ধে তিনটি গোল করেছিল আপনি দেখেছেন, সেদের কারণে পুরোপুরি নিয়ন্ত্রণটাই আসলে ব্রাজিল তাদের হাতে নিয়ে নিয়েছিল। আমরা যদি দেখি যে ব্রাজিল তাদের হাইতির গোলে অলরেডি 9টি শুট নিয়েছে, তাদের অন টার্গেট শুট ছিল কিন্তু 5টি, এবং আমরা যদি বল পজিশন দেখি তাদের প্রায় 57% বল আসলে ব্রাজিলের পায়ে তারা ধরে রেখেছিল, এবং ব্রাজিলের যে পাসিং অ্যাকিউরেসি এটা মানে বলার অপেক্ষা রাখে না। তারা 89% পাস তারা সঠিকভাবে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পেরেছে। তারা একটা বড় দল, তারা এবার যে বিশ্বকাপের অন্যতম দাবিদার, তারা তাদের খেলায় তারা প্রমাণ করেছে সেটা। এবং ব্রাজিল মানে তাদের যে মানে আক্রমণ ভাগে যে খেলোয়াড় যারা আছেন, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, তারা যেহেতু প্রথমার্ধেই তারা গোল পেয়ে গিয়েছিল, এ কারণে তারা মানে ফুললি একদম খুবই গোছানো খেলা দিচ্ছিল আসলে। আর যখন একটি দল তারা বুঝতে পারে যে তারা অলরেডি জয়ের দিকে যাচ্ছে, তখন আসলে খুব তাদের খেলায় একটা আলাদা একটা গোছানো ভাব চলে আসে। এভাবে ব্রাজিল আসলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে ধরে রেখেছিল। সামি, দ্বিতীয় এবং তৃতীয় গোলের পর ম্যাচের চিত্র কি ছিল?
দ্বিতীয় এবং তৃতীয় গোলের পর আসলে টাইমের আগের মুহূর্তে দ্বিতীয় এবং তৃতীয় গোল হয়েছে। দ্বিতীয় অর্ধে খেলাটা শুরুর যদি আমি বিশ্লেষণ করি, তো দ্বিতীয় অর্ধে খেলা শুরুর ক্ষেত্রে হাইতি অবশ্যই 3-0 ব্যবধানে থাকার পর ডিফেন্সটা ঠিক করার পাশাপাশি তারা হচ্ছে আক্রমণের দিকে হচ্ছে নিজেকে নিয়োজিত করেছিল এবং তারা কিছুটা অপেক্ষায় ছিল কাউন্টার অ্যাটাকে। তারা চেষ্টা করেছে কয়েকটা কাউন্টার অ্যাটাক দেওয়ার এবং তারা হচ্ছে ভালো করেছে, কিন্তু হচ্ছে ব্রাজিলের ডিফেন্স স্ট্রং থাকার কারণে তারা সেই কাউন্টার অ্যাটাকগুলো কার্যকরী হয়নি। কিন্তু স্বাভাবিকতে দেখা গেলে যে 2-3 গোলের পর ব্রাজিলের ভিনি জুনিয়র্স, রাফিনো এই প্লেয়ারগুলোকে যখন হচ্ছে মাঠ থেকে তুলে নেওয়া হলো, তখন ব্রাজিল কিছুটা হচ্ছে আক্রমণের দিক থেকে পিছিয়ে পড়েছিল। তারা মিডফিল্ডারে যারা ছিল তারা অবশ্যই প্রথমার্ধের দিকে অত্যন্ত চমৎকার সৃজনশীলভাবে তারা খেলাধুলার ক্ষেত্রে ছিল, কিন্তু দ্বিতীয় অর্ধের দিকে তারা হচ্ছে ডিফেন্ডের দিকে করতেছিল। কারণ হচ্ছে অন্যদিকে হাইতি তারা চেষ্টা করতেছিল যে হচ্ছে তারা হলো একটি গোল করবে বা গোলের ব্যবধানটা কমিয়ে আনবে। তো স্বাভাবিকতই ব্রাজিলের ক্ষেত্রে আক্রমণের পাশাপাশি যেহেতু তাদের উইংগুলো তুলে নেওয়া হয়েছিল, তাই তারা চেষ্টা করেছে যে আক্রমণের পাশাপাশি নিজের ডিফেন্সটাকে যাতে সামলায় রাখতে পারে। এর জন্য তারা হচ্ছে ডিফেন্স সামলাইছে এবং হচ্ছে হাইতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদের ডিফেন্সকে স্ট্রং করে পাশাপাশি কিছু ভুলভ্রান্তি রয়েছে তাদের, এবং সেই ভুলভ্রান্তিগুলোর মাধ্যমে এবং তাদের স্ট্রং অ্যাটাকের মাধ্যমে কিছুটা চাপে ফেলেছিল ব্রাজিলকে। এবং পাশাপাশি দুই দিক দিয়ে যদি বলা যায়, দ্বিতীয় অর্ধের খেলাটা দুই দলের জন্য অত্যন্ত ভালো এবং সুশৃঙ্খল খেলা ছিল। হাইতির জন্য এই খেলার শেখার বিষয় কি ছিল? হাইতি জন্য এই খেলার জন্য অত্যন্ত শেখার একটি বড় বিষয় ছিল যে ব্রাজিলের মতো একটি দলের সাথে খেলে তারা লার্নিং এক্সপিরিয়েন্সটা অত্যন্ত লেভেলের তাদের বৃদ্ধি পেয়েছে। এবং আমি মনে করি তারা যে কাউন্টার অ্যাটাকগুলো মিস করেছে সেগুলো সম্পর্কে তাদের আরও বেশি এক্সপিরিয়েন্স এবং সেই ভুলগুলো থেকে পরবর্তীতে যাতে সুন্দরভাবে এবং সুশৃঙ্খল হিসেবে গড়ে উঠতে পারে সেটার একটা ধারাবাহিকতা তারা বজায় রাখবে, এই আশা আমি রাখছি। এবং হাইতি সবচেয়ে বড় বিষয় হলো তারা একটি বিশ্বকাপের এত বড় আয়োজনের মধ্যে তারা যেহেতু এসেছে, তারা অবশ্যই একটি খুবই ভালো একটি দল। কিন্তু যদি তুলনা করা হয় ব্রাজিলের সাথে, এক কথায় বলতে গেলে হচ্ছে ফিফার মধ্যে ব্রাজিলের নামটি কয়েকটি দলের মধ্যে যদি বলা হয় তার মধ্যে ব্রাজিল অন্যতম। তো এই অন্যতম এবং সবচেয়ে শক্তিশালী দলের সাথে যখন খেলা হয় তখন অবশ্যই বিষয়গুলো থাকে, যেমন তাদের মিডফিল্ডের সাথে যখন খেললো, তাদের হচ্ছে ডিফেন্স জিনিসগুলো দেখলো, তাদের অ্যাটাকিং বিষয়গুলো জানলো, এগুলো যখন একে অপরের সাথে যখন কম্বাইন করবে তাদের জন্য একটা ধারাবাহিকতা সুন্দর হবে এবং ভবিষ্যতে হাইতি অনেক ভালো রাখবে, এই আশা রেখে আমি এই প্রশ্নের উত্তর শেষ করছি। মিল্লাত, ব্রাজিল কি আরো বড় ব্যবধানে জিততে পারতো? জি, অবশ্যই পারতো তারা, যেহেতু তারা প্রথমে তিনটি গোল করে ফেলেছিল, সুতরাং দ্বিতীয় অর্ধে তাদের কোনো ভয় ছিল না। তারা ভয় ধরেন একটি খেলা উপহার দিয়েছে এবং এনরিক একটি গোল করেছিল, আসলে এটি কিন্তু আসলে অফসাইডের কবলে পরে আসলে গোলটি বাতিল হয়। সুতরাং অবশ্যই বলার দাবি রাখে যে তাদের মানে খেলা শেষে স্কোর লাইনটি 5-0 বা 6-0 হতে পারতো। মানে খেলা দ্বিতীয় অর্ধে এত সুন্দর গোছানো খেলা দিয়েছে ব্রাজিল, কিন্তু বিপরীত হাইতিও খুবই ভালো খেলেছে। সুতরাং সেক্ষেত্রে স্কোর লাইন অবশ্যই 5-0 বা 6-0 হতে পারতো। আমি দুইজন গেস্টের কাছে জানতে চাই, ব্রাজিল কি এই বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার? জি, ব্রাজিল অবশ্যই এবার বিশ্বকাপের জন্য দাবিদার। শুধু এবার না, ব্রাজিল সর্বকালেই সবসময় এই বিশ্বকাপের দাবিদার ছিল এবং আছে। তার বাস্তব প্রমাণ ব্রাজিলের 5টি বিশ্বকাপ, তার কাছাকাছিও অনেক দল নেই। এবং দ্বিতীয়তে রয়েছে 4টি বিশ্বকাপ নিয়ে জার্মানি এবং তৃতীয়টি রয়েছে 3টি বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা। তো বলাই বাহুল্য ব্রাজিল যে একটা দাবিদার দল, তার পুরনো ইতিহাস যদি দেখি তাহলে তার বাস্তব প্রমাণিত পাবো। এখন আসি আমি বর্তমান বিষয়ের ক্ষেত্রে যদি দেখা যায়, ব্রাজিলে রয়েছে এখনও ব্রাজিলের একটি খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, আইকনিক প্লেয়ার নেইমার না থাকা অবস্থায় ব্রাজিলতে দুর্দান্ত খেলা দেখাচ্ছে, দুর্দান্ত যে আজকে 3 গোলের ব্যবধানে জিতলো। এবং মরক্কো যে হচ্ছে 7ম নম্বরে রয়েছে হচ্ছে র্যাঙ্কিংয়ে, সেই মরক্কোর সাথে যে দুর্দান্ত খেলা খেলেছে, সেই খেলার মাধ্যমে সে প্রমাণ করতেছে যে একজন আইকনিক প্লেয়ার ছাড়া, অনেক দল আছে যে আইকনিক প্লেয়ার না ছাড়া খেলতেই পারে না, কিন্তু ব্রাজিল একটি দল যে আইকনিক প্লেয়ার এখনও মাঠে নামেনি, তাদের বাকি সব প্লেয়ারকে দিয়ে তারা এত সুন্দর খেলা এবং আজকে তার বাস্তব প্রমাণ রয়েছে। এবং পাশাপাশি যদি বলি যে আমাদের কার্লো যে হচ্ছে ব্রাজিলের কোচ, তার অত্যন্ত ধারাবাহিকতা যদি দেখি, সে ব্রাজিলকে বর্তমানে আমরা স্বাভাবিকত ব্রাজিলের ড্যান্স হিসাবে চিনি, তারপর ব্রাজিলে বিভিন্ন ধরনের, আর ব্রাজিলের আমরা সোশ্যাল মিডিয়ায় সবসময়
ব্রাজিলকে ফলো করি, কারণ বিশ্বে তো সবচেয়ে বেশি সমর্থক ব্রাজিলেরই, এটা অবশ্যই, এটা মানতেই হবে। তো সেই হিসাবে ব্রাজিলের যখন হচ্ছে ব্রাজিলের বিভিন্ন কিছু জিনিস সবসময় প্রতি আমরা হচ্ছে ফিফাতেই দেখেছি ব্রাজিলের জিনিসগুলো ভাইরাল হয়, ব্রাজিলের জিনিসগুলো সব কিছু করে, কিন্তু এবার বিশ্বকাপটা একটু আলাদা। ব্রাজিলের কোন হোটেলে থাকতেছে, তারপর ব্রাজিলের প্লেয়াররা কি করছে, এগুলো বিষয় ব্রাজিল সম্পূর্ণ হাইড করে রাখতেছে। একমাত্র ব্রাজিলের প্লেয়াররা সুন্দরভাবে খেলায় মনোনিবেশ করতে পারে এবং প্রশিক্ষণ নিতে পারে। তো এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এবারকার ব্রাজিল এসেছে শুধু বিশ্বকাপ নিতে। এবার তাদের খেলার টেস্টি, তাদের হচ্ছে ডিফেন্ড, তাদের হচ্ছে মিডফিল্ডার এবং সবচেয়ে সর্বোপরি একজন আইকনিক প্লেয়ার না থেকেও সে ভবিষ্যতে হয়তো পরের ম্যাচে নামবে, তা আপনারা সহজেই দেখতে পারবেন যে ব্রাজিল যে কতটা দাবিদার তা আপনাদের খেলার মাধ্যমে বাস্তবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। আমি আপনার সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই যে আপনি যদি দেখেন যে হচ্ছে আজকের ম্যাচের পারফরমেন্স যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, দুটি দল, ব্রাজিল হচ্ছে এবারকার হচ্ছে বিশ্বকাপে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ে 6 নম্বরে আছে এবং হাইতি হচ্ছে 87 নম্বর একটি দল। ঠিক আছে, এই দুটি দলের যখন খেলা হয় তখন আমাদের তাদের যে খেলার মধ্যকার যে আমাদের যে বিষয়গুলো থাকে যে সেগুলো যদি আমরা দেখি সেগুলো কিন্তু বেশি একটা পার্থক্য নেই। মানে 6 নম্বর দল এবং 87 নম্বর দল, এই দুটি দলের খেলার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই। আমরা যদি দেখি অন টার্গেট শুট নিয়েছে ব্রাজিল 5টি এবং হচ্ছে হাইতি নিয়েছে 4টি, এবং হচ্ছে বল পজিশন যেটা হচ্ছে খেলার মধ্যে আমরা হচ্ছে দেখি যে হচ্ছে কোন দলের খেলোয়াড়ের মাঝে কত পার্সেন্ট বল থাকে, যে বল পজিশন, এটা হচ্ছে ব্রাজিলের হচ্ছে 57% এবং অন্যদিকে হচ্ছে হাইতির হচ্ছে 43%। ঠিক আছে, এই যে বিচার বিশ্লেষণগুলো যেগুলো আছে, পাস অ্যাকুরেসি যদি বলি আমি, যে ব্রাজিলের দল 89% পাস অ্যাকুরেসি করছে এবং হাইতি করছে 84%। ঠিক আছে, এবং এই যে বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে আমি বলবো অবশ্যই যে এই খেলা দিয়ে এবারের মতো বিশ্বকাপ আসলে খুবই একটি ব্রাজিলের জন্য খুবই কঠিন হয়ে যাবে আমি মনে করি। কারণ যেখানে 6 নম্বর দল 87 নম্বর দলের বিপক্ষে এসে যখন আসলে এই ধরনের যখন আমি মানে খেলা যদি পরিসংখ্যান দেখি, বল পজিশন সেখানে মাত্র 57%, সেখানে আসলে আমি মনে করবো যে একটু ব্রাজিলের জন্য এবারকার বিশ্বকাপ নেওয়াটা খুবই কষ্টকরই হবে। কারণ এবারকার আমরা দেখেছি যে ব্রাজিলের যে লাস্ট যে 5টা ম্যাচের যদি পরিসংখ্যান আপনাদেরকে জানাই, যে 5টা ম্যাচের মধ্যে ব্রাজিল হচ্ছে 3টি ম্যাচে তারা জয় হয়ে গেছে এবং হচ্ছে লাস্ট যে বিশ্বকাপে যারা ম্যাচটি যারা খেললো তারা হচ্ছে এটি মরক্কোর বিপক্ষে তারা হচ্ছে যে ম্যাচটি ড্র করেছে এবং তারা যে 5 নম্বর যে ম্যাচটি আর কি লাস্ট, যেটা ফ্রান্সের সঙ্গে তারা 2-1 ব্যবধানে কিন্তু ব্রাজিল আসলে ম্যাচটি হেরেছে। সুতরাং আমি বলবো না যে ব্রাজিলের সময়টা একবারই খুবই ভালো যাচ্ছে, আবার বলবো না ম্যাচটির সাথে মানে সময়টা তাদের খারাপ যাচ্ছে। এবং ব্রাজিল এমন একটা অবস্থায় আছে, তারা যদি এখান থেকে যদি তাদের আইকন যিনি আছে যে নেইমারকে তারা যদি মাঠে নামায় এবং তিনি যদি দলের নেতৃত্বের হাতে নেন তাহলে এই দলটি অবশ্যই উজ্জীবিত হবে। এবং আমরাও আসলে তাদের যে বিশ্বকাপের যে ট্রফিটি আমরা অনেক আগে দেখেছি, আমরাও চাই এবার বিশ্বকাপে ব্রাজিল একটি মানে যেহেতু শিরোপার অন্যতম দাবিদার, এই শিরোপাটি আমরা নেইমারকে দিতে চাই। জি, আপনার কথার মধ্যে আপনার কিছু উত্তর রয়েছে যে আমি আসলে বলতে চাই, এখানে আমার একটু বিরত রয়েছে। সেটা হলো আপনি বলতেছেন 87 নাম্বার দলের সাথে হচ্ছে 6 নাম্বার খেলা। আসলে আমি এখানে প্রথমেই বলেছি যে 48টা দল নিয়ে হচ্ছে এবার ফিফা হয়েছে, তো অবশ্যই হাইতি অবশ্যই একটি ভালো টিম, অনেককে হারিয়ে অনেক ভালো ভালো দলকে হারিয়েই তারা কিন্তু এসেছে, তাদের খেলা দেখেই তারা বুঝে গেছে। এবং আপনার কথার মধ্যেই রয়েছে যে 5 সেকশনটা অবশ্যই তারা ভালো খেলেছে এবং আপনি আপনার পূর্ববর্তী কথার মধ্যে আপনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে হাইতি কিন্তু ভালো করেছে, তো ভালো করেছে। এবং এখন সর্বোপরি আপনি যদি রেজাল্টের দিকে তাকান, আমাদের কিন্তু ব্যবধান 3-0, এমন না যে আমাদের ব্যবধান 1-0 বা ড্র হয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হয়েছে যে আপনি উদাহরণ টানলেন যে হচ্ছে অনেক বছর ধরে বা আমাদের হচ্ছে খেলা আগের ম্যাচটি ভালো হয়নি, তো এইখানে একটা কথা হচ্ছে যে আমাদের কিন্তু আইকনিক প্লেয়ার নেই। তা অনেক ম্যাচের টিমে দেখা যাচ্ছে যে আইকনিক প্লেয়ারই 3টি গোল দিচ্ছে আর হচ্ছে অন্য প্লেয়াররা গোল দিচ্ছে না, আমাদের তো এখন আইকনিক প্লেয়ার নামই নেই। তাহলে আপনি ভাবুন আজকে যদি আইকনিক প্লেয়ার নাম, তো আমার তো মনে হয় 9-0 মতো হয়ে যেত ইনশাল্লাহ। তো হোক, তাও সর্বোপরি আমি একটা বিষয় ধরবো যে ব্রাজিলের ধারাবাহিকতা এভাবে করেই টিকে থাকবে। আর যদি আইকনিক প্লেয়ার হোক, নেইমার আসুক আমরা চাই, এবং যদি তিনি সুন্দরভাবে দলটাকে সংগঠিত করতে পারে, তো ব্রাজিল এবার বিশ্বকাপের সর্বপ্রথম দাবিদার হিসেবে দাঁড়াবে, এই আশা রাখছি। ব্রাজিল শুধু মাঠে জয় পাননি, বরং আধিপত্যও দেখিয়েছে। অন্যদিকে হাইতি হারলেও তাদের লড়াই মানসিকতা ছিল। এই ম্যাচ থেকে দুই দলই গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের বিশ্বকাপ বিশ্লেষণে।